ঘটনাটির সময়কাল 1992 কি 93 সাল। ঘটনাটির স্থান ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্রে। সঙ্গত কারণে যেখানে ঘটনাটি ঘটেছে, মানে স্পেসিফিক ভাবে যার সঙ্গে ঘটেছে বা যাদের বাড়িতে ঘটেছে, তাদের নাম এবং ঠিকানা আমি বলতে পারছি না। মূলত ঘটনাটি ঘটেছিল 1992 কি 93 সালের কুরবানি ঈদের 7 দিন আগে থেকে। মোটামুটি 7 দিন আগে থেকে এই ঘটনাটির সূত্রপাত হয়। ঘটনাটি একজন খুব নাম করা, ওই সময়ের একজন খুব নাম করা প্রতিষ্ঠিত রাজনীতিবিদের বাড়িতে ঘটেছিল। সুতরাং বুঝতেই পারছেন কেন আমি ঠিকানা বলতে চাচ্ছি না। তো ওই যে যিনি রাজনীতিবিদ, তার বাবা বার্ধক্যে চলে গিয়েছিলেন। তিনি তার বাবাকে খুবই ভালোবাসতেন, আর বাবার কোনো কথা তিনি ফেলতেন না। তো ওই কুরবানি ঈদে ওনার ইচ্ছা ছিল যে বেশ কিছু গরু কুরবানি দেয়ার, কিন্তু ওনার বাবা বললেন যে যেহেতু ওনার বয়স হয়ে গিয়েছে, সামনের কুরবানি ঈদ ওনার ভাগ্যে হবে কিনা এটা নিয়ে উনি খুব ওরিড ছিলেন, হয়তোবা আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন। এই জন্য তিনি তার সন্তানকে বলেন যে এবার তার সাধ্যের মধ্যে বেশ বড় একটি গরু যেন সে কুরবানি দেয়, মানে তার ছেলে কুরবানি দেয়। তো তিনি তার বাবাকে বললেন যে তুমি তাহলে গাবতলীর হাটে যাও, গাবতলীর হাটে গিয়ে তোমার যেই গরুটা ভালো লাগে সেই গরুটাই আমি কিনবো, এবং কোনো দামাদামিও করবো না, যেটা ভালো লাগে সেটাই। তো সে তার বাবাকে নিয়ে গাবতলী হাটে চলে যায়। গাবতলী হাটে যাওয়ার পর বেশ অনেক তাগড়া, উঁচু এবং শক্তিশালী, রাগে সে ফসফস করছে এমন একটি গরু, ষাঁড় গরু, ওই রাজনীতিবিদের বাবার ভালো লেগে যায়। ওই সময়ে ওই গরুটি, মানে 1992-93 সালের দিকে, ওই সময়টাতেই আপনারা চিন্তা করেন, ওই গরুটি 4 লক্ষ টাকায় কেনে। তখন কিন্তু 4 লক্ষ টাকার গরু যেন তেন গরু নয়। এখন যেমন বিভিন্ন ধরনের গরু, কোনোটার দাম চাই 60 লাখ, 70 লাখ, 80 লাখ, কিন্তু আসলে সেটার দাম এত না। তো ওই সময়ে 4 লক্ষ টাকার গরু মানে বুঝতেই পারছেন, আজ থেকে 30 বছরের বেশি সময় আগের। গরুটি যখন তার বাবার ভালো লাগে, এক দামে উনি গরুটি কিনে নিয়ে আসেন। ওনার বাবার ইচ্ছা ছিল যে 7 দিন ধরে তিনি গরুটির যতটুকু পারা যায় যত্ন করবেন। লোক তো আছেই বাড়িতে, তারা দেখাশোনা করবে এবং কুরবানি ঈদের দিন সকালে গরুটি জবেহ করবে। তো যাই হোক, যখন ওই বাড়িতে নিয়ে আসা হয়, বাড়ির চারদিকে কিন্তু উঁচু প্রাচীর ছিল এবং খুব শক্তপোক্ত গেট ছিল। কোনোভাবেই বাহিরের কোনো লোক সহজে ঢুকতে পারতো না, আর ভেতর থেকে বের হওয়ার জন্য অবশ্যই দারোয়ানের উপস্থিতি থাকতে হতো আর কি। এমনি বাড়ির সদস্যদের জন্য না, কিন্তু অন্যদের ক্ষেত্রেও যখন বাইরে বের হতো একটু চেকিং হতো কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা, এরকম আমি শুনেছি আর কি। বেশ টাইট সিকিউরিটি ছিল ঢোকা এবং বাহিরের সময়, বিশেষ করে বাইরের লোকজনের ক্ষেত্রে। তো এই বাড়ির ভেতরেই গরুটি রাখা হয়। গরুটি দেখাশোনা করার জন্য কয়েকজন লোকও রাখা হয়। মূলত একজন ব্যক্তি, তারই দায়িত্ব ছিল যে সে যেন মোটামুটি সবকিছু টেক কেয়ার করে, কারণ তার এই গরু ছাগল পালনে বেশ অভিজ্ঞতা ছিল। তো তাকে দায়িত্ব দেওয়া হয়, অন্যরা খাবার দাবার দিচ্ছিল, এবং বলা হয় রাতের বেলা বিশেষ করে আপনি গরুটি দেখাশোনা করবেন, পাহারা দিবেন। প্রথম মোটামুটি 3-4 দিন তেমন কোনো সমস্যা হয়নি। 5 দিনের দিন রাতের বেলা হঠাৎ করে ওই লোকটি দেখে যে গরু যেখানে বাঁধা ছিল সেখানে গরু নেই। তো গরু নেই, কোথায় গেল? গরুর গলায় যে দড়ি ছিল সেই দড়িটাও নেই। তো উনি বাড়ির চারদিকে খোঁজেন যে গরুটি ওই দড়ি খুলে গিয়ে অন্য কোথাও ঘোরাফেরা করছে কিনা বাড়ির ভেতরে, কারণ বাইরে তো যাওয়ার কোনো উপায়ই নেই। কারণ উনি দেখছিলেন যে দারোয়ান ঘুমাচ্ছে, কিন্তু বাড়ির গেটটা খুব শক্তভাবে লক করা। সুতরাং গরু তো এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই। তাহলে বাড়ির চতুর্দিকে বিভিন্ন জায়গায় উনি খোঁজেন এবং খুঁজে নিশ্চিত হন গরুটি এখানে নেই।
তখন উনি খুব ভয় পান, কারণ যেহেতু উনি দায়িত্বে ছিলেন, তাই দায়িত্বটা ওনার। উনি কি করেন, চিৎকার চেঁচামেচি শুরু করেন, এই গরু নাই, গরু নাই, গরু চলে গেছে। তো ওনার চিৎকারে দারোয়ানের ঘুম ভেঙে যায়, বাড়ির অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়। তো কি হয়েছে, সবাই চলে আসে, সবাই জিজ্ঞেস করে গরু নাকি, বলে গরু নেই। তখন একজন বলে, কই গরু নাই, কই, ওই যে গরু। সত্যি গরু যেখানে বাঁধা ছিল, গরু সেখানেই আছে। উনি তখন চিন্তা করে, কি ব্যাপার, আমি নিজে ওখানে দেখলাম যে গরু নাই, আমি কয়েকবার করে খুঁজলাম, বাড়ির চারদিকে খুঁজলাম, গরু পেলাম না। এত বড় একটা গরু, এত দামি উঁচা লম্বা একটা গরু আমি চোখে দেখবো না? যাই হোক, বাড়ির সদস্যদের এই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার কারণে তাকে খুব বকাঝকা করে। যাই হোক, পরে সবাই আবার ঘুমিয়ে যায়। ওই রাতে আর কোনো সমস্যা হয় না। পরের রাতে মাঝ রাত প্রায় 2:30-3টা বা এরকম, মাঝরাতেরও বেশি আর কি, হঠাৎ করে উনি দেখে যে গরু নেই। উনি কিন্তু ওই গরু যেখানে থাকে তার পাশেই একটা জায়গায় কিন্তু উনি থাকতেন, মানে ওনাদের জন্য ওই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছিল। তো উনি দেখেন গরু নেই, এই গরু নাই, গরু নেই। সে তো খোঁজা শুরু করলো। প্রথমে কাউকে ডাক দেয়নি, কারণ গত রাত্রে তো এইভাবে ডাকাডাকি করে সবার মেজাজ বিগড়ে দিয়েছিল। এবার তিনি খুব ভালো করে খোঁজাখুঁজি করেন। তো খোঁজাখুঁজি করার পর উনি দেখে সত্যি গরু নাই। এবার তিনি আবার সবাইকে ডাকাডাকি শুরু করেন, চিৎকার চেঁচামেচি শুরু করেন, গরু পালিয়ে গেছে। সবাই যখন আবার এগিয়ে আসে, এসে দেখে গরু যেখানে ছিল সেখানেই আছে। এইবার তো তার অবস্থা খুব খারাপ, কারণ গত রাত্রে একবার চিৎকার চেঁচামেচি করেছে, এবারও চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু অকারণে। সবাই বুঝছে সেটা অকারণে, কিন্তু আসল ঘটনাটা কি এটা কেউ বুঝতে পারছিল না। তো সবাই তাকে আবারও বকাঝকা করে এবং বলে যে এরপর যেন এই ধরনের কোনো কিছু না ঘটে। এবং কেউ মানে মেজাজ খারাপ করে বলে যে রাত্রে কি কিছু নেশাবাড়ি করেছিলে নাকি, যে এইভাবে উদ্ভট জিনিস দেখছো। যাই হোক, উনি কখনো নেশাবাড়ি করতেন না, এমনকি বিড়ি সিগারেটও খেতেন না। যাই হোক, সবার মানে কটু কথা শুনে আবারও উনি শুয়ে পড়েন এবং এতটুকু নিশ্চিত হন যা গরু তো আছে। তৃতীয় দিন সকালবেলা উনি মালিককে বলেন যে আমি যেহেতু গরুটি রাতের বেলা দেখাশোনা করতে একটু সমস্যা হচ্ছে, আমার সাথে আর একটা মানুষ দেন। তো বলে, আচ্ছা ঠিক আছে, যাও, আর একটা মানুষকে দায়িত্ব দিলাম, সেও রাতের বেলা তোমার সাথে গরু দেখাশোনা করবে। তো তৃতীয় রাতে যখন তারা দায়িত্ব পালন করছিল, তৃতীয় রাত কিন্তু একদম স্বাভাবিক ছিল, কোনো ঘটনা ঘটেনি। তো তৃতীয় রাতে যেহেতু ঘটনা ঘটেনি, চতুর্থ রাতে তখন এমনিতে বাড়ির মানে রাতের বেলা রাত জেগে পাহারা দেওয়া একটু কষ্টকর ব্যাপার। তখন ওই লোকটি বাড়ির মালিককে বলে যে মালিক, আমি তো পাহারা দিলাম, দেখেন আমি পাহারা দিলাম, গরুর কোনো সমস্যা হলো না, কিন্তু ও পাহারা দিলে এই ধরনের সমস্যা হয়। তার মানে আসলে সমস্যাটা ওর, গরুর না। তখন সবাই চিন্তা করে, তাই তো, সে যখন পাহারা দিল ওই রাতে তো কোনো সমস্যা হলো না। তখন কি করে বলা হলো যে তুমি মানে ওই যে লোকটাকে পাহারা দিচ্ছ তুমি পাহারা দিবা, অন্য লোককে দায়িত্ব দেব না, দেখি এবার কি হয়। এবার যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে কিন্তু তোমার ভীষণ বিপদ আছে, বাড়ির মালিক তাকে বলে দিল। এবং যদি এসে দেখি যে সত্যি গরু আছে আর তুমি চিৎকার চেঁচামেচি করছো। যাই হোক, ওই রাত্রে উনি ভালো করে পাহারা দিচ্ছিলেন এবং একদম চোখ খোলা রেখেছেন যাতে করে ওনার ঘুম না আসে। এই কারণে উনি বিশেষ এক ধরনের মশলা জাতীয় খাবার মাঝে মাঝে খাচ্ছিলেন এবং মাঝে মাঝে পানও খাচ্ছিলেন যাতে করে ঘুম না আসে, যেহেতু বিড়ি সিগারেট খেতেন না। তো এরই মধ্যে উনি কোনো কারণে একটু অবচেতন মন ওনার হয়ে যায়, একটু বেখেয়াল হয়ে যান। তারপর উনি তাকিয়ে দেখেন গরু নাই। গরু নাই। এইবার যদি উনি চিৎকার চেঁচামেচি করেন তাহলে তো ওনার কি মানে অবস্থা হবে বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। তো উনি এবারও চিৎকার চেঁচামেচি না করে চিন্তা করেন যে যেভাবেই হোক গরু আমাকে খুঁজে বের করতে হবে, এটা কোথায় গেল। উনি বাড়ির চারদিকে খোঁজেন, প্রত্যেকটা আনাচে কানাচে খোঁজেন, কোথাও গরু খুঁজে পান না। এরপর উনি চিন্তা করেন যে কাউকে ডাকবো না, চিৎকার চেঁচামেচি করবো না, আমি এবার গেট খুলে দেখি যে গেটের বাইরে গরু আছে কিনা। উনি দারোয়ানকে ডেকে তোলেন, বলে গেট খোলো। তো দারোয়ান গেট খুলে দেন।
দারোয়ান অত কিছু বোঝে নাই, যেহেতু উনি বলেইছেন যে গরুর কোনো বিষয় মানে এটা না, অন্য কোনো বিষয়। তো দারোয়ান বলছে হয়তো রাতের বেলা কোনো কারণে তার বাইরে যেতে হতে পারে, এই জন্য গেট খুলে দিয়েছেন। তো গেট খোলার পর উনি দেখেন দূরে ওই গরুটি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। উনি চিন্তা করেন যে গরুটি বাইরে গেল কিভাবে, গেট তো আমি নিজে খোলালাম, তালাবদ্ধ গেট, এই গরুটি তো এরকম ছোট যেটা পকেট গেট, এর ভিতর দিয়ে বাইরে যেতে পারবে না, এটি বের হওয়ার জন্য পুরো গেট খুলে যেতে হবে, আর উপর দিয়ে টপকানোর মতো ক্ষমতাও তো গরুর নেই, গরুটি বাইরে বের হলো কিভাবে। যাই হোক, এই কথা চিন্তা করছেন গরুটি গলায় যেহেতু দড়ি আছে, দৌড়ে গিয়ে দড়িটি ধরতে হবে। তো উনি দৌড়ানো শুরু করেন। যখনই গরুর কাছে গেছেন তখন গরুও দেয় দৌড়। উনি গরুর পিছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে উনি যে আসলে কোন দিকে যাচ্ছেন ওনার কোনো খেয়াল নেই, আশেপাশে কোনো খেয়াল নেই, ওনার খালি একটাই খেয়াল, ওই গরুটাকে ধরতে হবে। গরুটার পিছনে দৌড়াতে দৌড়াতে উনি ফিল করেন একটা সময় যে উনি পাকা রাস্তা থেকে একদম মেঠো পথে নেমে এসেছেন। আসলে ঢাকার যেই জায়গাটাতে এই ঘটনাটি ঘটেছিল ওই সময়টাতেই কয়েক কিলোমিটারের মধ্যে কোনো মেঠো পথ খুঁজে পাওয়াটা দুষ্কর ছিল, এমনকি অলিগলিও মেঠো পথের ছিল না, এমন একটা অবস্থার কথা বলছে। তো সে তো দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা সময় সে ফিল করে যে সে যেদিক দিয়ে দৌড়াচ্ছে তার দুপাশ দিয়ে আম গাছ রয়েছে এবং গাছ ভর্তি আম। কিন্তু মজার বিষয় হলো যে সে যেদিক দিয়ে যাচ্ছিল ঢাকার ওই জায়গাটাতে কোনো আম গাছ বা আম গাছের বাগান নেই। আর আরো একটা মজার বিষয় হলো এবং অদ্ভুত ব্যাপার হলো যে ওই সময়টা কোনো আমের সিজন ছিল না, টোটালি সিজনবিহীন সময় ছিল। কিন্তু এই বিষয়টা তো আসলে ওনার মাথায় নেই যে উনি কোন দিকে যাচ্ছেন, কি করছেন। উনি গরুর পিছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে উনি একটা ছোট্ট কালভার্টের উপর উঠে পড়েন। সেদিক দিয়ে আগাবেন, হঠাৎ করে দেখেন যে বিশাল আকৃতির একটা পা দেখা যাচ্ছে। তো উনি চিন্তা করেন যে এটা কি পা না অন্য কিছু। তো যেহেতু রাত্রে দৌড়াচ্ছেন চোখে কিন্তু উল্টাপাল্টা দেখতেই পারেন। উনি দেখলেন যে না, এটা মানুষের মতোই একটা বিশাল আকৃতির পা। এই পাটি আকাশের দিকে উঠে গেছে, মানে পা দেখা যাচ্ছে কিন্তু বডিটা দেখা যাচ্ছে, তার মানে শরীরটা এত বড় এবং উপরে যতটুকু উঠছে আফসা হয়ে যাচ্ছে আর কি, মানে পায়ের উপর দিকটা আস্তে আস্তে আফসা, মানে অনেক সময় রাতের বেলা একটা সময় উপর দিকে তাকালে তার কিছু দেখা যায় না, যেমন গাছের দিকে তাকালে গাছের উপরের অংশ দেখা যায় না। তো যাই হোক, উনি বুঝতে পেরেছেন যে এটি ভয়ানক কিছু, কিন্তু ওই ভয়ের থেকে ওনার মনের ভিতর বেশি ভয় যেটি কাজ করছে সেটি হলো যে ওই রাজনীতিবিদের বাবার শখের গরু, এটা উনি খুব শখ করে ছেলের কাছে আবদার করে এটি কিনিয়েছিলেন অনেক টাকা দিয়ে। এই গরুটি যদি সে হারিয়ে ফেলে তাহলে তার আর নিস্তার নেই, ভয়ানক শাস্তি পেতে হবে। সুতরাং জিন ভূতের ভয় পরে আগে গরুকে ধরতে হবে। উনি গরুর পিছনে ছুটতে থাকেন। তো গরুটা কি হয়, ছোটে সে যখন একটু কাছাকাছি চলে আসে তখন আবার দৌড় দেয়, এইভাবে চলছে। ওই গরুটি দৌড়াতে দৌড়াতে একটি বট গাছের নিচ দিয়ে চলে যায়। সে যখন বট গাছের নিচ দিয়ে যাবে তখন হঠাৎ করে সে দেখে বট গাছের উঁচু একটা ডাল থেকে লম্বা দুটি পা ঝুলিয়ে দেয়া, এবং ওই ডালের উপরে একটি ভয়ানক চেহারার একটা অবয়ব বসে আছে। ভয়ানক তার চেহারা। সে ওইদিকে যাওয়ার সময় জিনিসটার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে সে ভয় পায়, আর ওই অবয়বটি হাতের ইশারায় বলে ওঠে, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, আর এক চুলো আগাবি না। কিন্তু সে এই ভূতের ভয় থেকে মানুষের ভয়টা বেশি পেতে থাকে, তার মালিকের ভয়। সে এই বিষয়টিকে উপেক্ষা করে গরুর দিকে দৌড়ায়। এইবার সে গরুর গলার দড়িটি ধরতে সক্ষম হয়। যখনই ধরতে সক্ষম হয় গরু আর এক চুলো দৌড়ায় না, থেমে যায়, এবং ফেরত আসার পথে সে ওই বট গাছের ওই জিনিসটাও আর দেখে না। তারপরে কালভার্টের কাছে এসে সে ওই
পাও আর দেখে না, যে পাটা দেখা গিয়েছিল শুরুতে। সে যখন ওই দিক দিয়ে ফিরছিল, ফেরার পথে সে দেখে ওই যে সেই আম গাছগুলো তখনও আছে, বড় বড় আম ধরে আছে। তখন তার খেয়াল হয়, আরে এখন আম গাছে আম এলো কোথা থেকে? এখন তো আমের সিজন না। উনি চিন্তা করছে, আর ঢাকা শহরে এরকম আম গাছ এরকম তো এই আশেপাশের এলাকায় তো থাকার কথা না। উনি চিন্তা করছেন হয়তো বা গরুর সাথে দৌড়াতে দৌড়াতে বেশ অনেক দূর চলে এসেছেন। তো উনি আগাচ্ছেন। এরপরে তিনি আশেপাশের দিকে আরেকটু খেয়াল করেন। তিনি খেয়াল করেন আশেপাশে ওনার চোখ যতদূর যায় কোনো বৈদ্যুতিক বাল্বের আলো দেখা যাচ্ছে না। অবাক ব্যাপার, ঢাকা শহরে এত রাত্রে কোনো না কোনো আলো তো দেখা যাওয়ার কথা। অনেক সময় খেয়াল করা যায় যে অনেক দূরে যদি কোনো এলাকা থাকে, সেই এলাকায় যদি বাতি জ্বলে তখন কিন্তু আকাশের দিকে এক ধরনের আলোক রশ্মি বা আভা ছড়িয়ে পড়ে। আপনারা অনেক খেয়াল করবেন লিসেনার্স, রাত্রেবেলা কিন্তু এরকম দেখা যায়। সেটিও দেখা যাচ্ছে না। তখন উনি কোথায় চলে এসেছেন উনি ভাবছেন আর এগিয়ে যাচ্ছেন। উনি পথ দিয়ে যতটুকু এগিয়ে যাচ্ছেন উনি আশেপাশে কোনো ঘরবাড়ি দেখতে পাচ্ছেন না। ডানে বায়ে কখনো ধুধু প্রান্তর, কখনো শুধু ফসলি মাঠ এমন দেখতে পাচ্ছেন। এভাবে একসময় ফজরের আজান হয়ে যায়, কিন্তু উনি পথ খুঁজে পাচ্ছেন না। কিন্তু গরুটি ওনার সাথেই আছে, গরু একদম শান্ত স্বাভাবিক। তো উনি যখন ফিল করেন যে সকাল হয়ে গেছে এবং ফজরের আজান হওয়ার পর যখন একটু আলো ফুটতে শুরু, কিছু মানুষ মসজিদের দিকে যাচ্ছিল। তাকে জিজ্ঞেস করেন যে ও ভাই, ওই এলাকাটা কোন দিকে, ঢাকার যে এলাকাটা? তখন তারা খুব অবাক হয় এবং বলে, ঢাকা? তুমি তো ঢাকা যাবা? বলে, হ্যাঁ আমি তো ঢাকাতেই আছি। ওই এলাকাটা কোন দিকে? না তুমি তো ঢাকায় নেই। ঢাকায় নাই মানে আমি কোথায়? বলে, তুমি তো পঞ্চগড় জেলায়। তখন উনি বলেন যে তোমাদের মাথা তো ঠিক আছে তো, আমি পঞ্চগড় জেলায় আমি তো এই কিছু সময় আগে বের হইলাম আমার মালিকের বাসা থেকে গরু খোঁজার জন্য, এই যে গরু ধরছি দেখো। বলে, হ্যাঁ ঠিক আছে, গরু তো ঠিক আছে, গরু অনেক স্বাস্থ্যবান, এই তল্লাটে এরকম কোনো গরু নাই, বা আশেপাশের কয়েকটা জেলায় এত উঁচা লম্বা গরু আছে কিনা সন্দেহ, কিন্তু এটা পঞ্চগড়। দুইজনের সাথে কথা কাটাকাটি হতে থাকে। একটা সময় একটা লোক ওই লোককে বলে ওঠে, পাহারাদার লোকটাকে বলে ওঠে যে তুমি মিয়া রাতের বেলা মনে হয় বেশ নেশাপানি করেছো বা সারা রাত ঘুমাই নাই, এই জন্য উল্টাপাল্টা জিনিস বলতেছো। বলে যে না, আমি ঢাকা থেকে আসছি। লোকজন বিশ্বাসই করে না। আচ্ছা আসতে পারে, কিন্তু ওই পাহারাদার যেহেতু বিশ্বাস করছিল না সে পঞ্চগড়ে আছে, তখন পাশের একটি দোকানের সাইনবোর্ড ওই কয়েকজন লোক দেখায় যে দেখো তো সাইনবোর্ডের নিচে কোন এলাকার নাম লেখা আছে। তখন তারা দেখে সত্যি সেখানে পঞ্চগড়ের একটি সীমান্তবর্তী এলাকার নাম লেখা আছে। উনি তো ভীষণ অবাক হয় যে এটা কিভাবে সম্ভব। আমি কিছুক্ষণ আগে দৌড় দিলাম গরুর পিছনে, দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখলাম মাটির রাস্তা, তারপর এরকম এরকম, কিন্তু পঞ্চগড় কিভাবে চলে আসলাম, তাও পঞ্চগড়ের সাইডে এই এলাকায়। তখন ওই লোকগুলিকে উনি বলছেন যে এদিক দিয়ে আসলাম, দেখলাম যে অনেক আম গাছ, আপনাদের এখানে আম গাছে এখনো আম ধরছে, আমাদের এলাকায় তো আম গাছে কোনো আম নেই। বলে, আম গাছে আম দেখলা কোথায়? আম গাছ আছে ঠিক আছে, কিন্তু আম তো এখন নেই। তো উনি বিশ্বাসই করে না। পরে কিছুটা হাঁটতে হাঁটতে ওনাদের সাথে গিয়ে সত্যি দেখে আম গাছ আছে কিন্তু আম নাই। উনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন এবং নিজেকেও বিশ্বাস করতে পারছেন না যে ওনার সাথে কি ঘটছে। আসলে কি সত্য উনি যা দেখেছে রাতের বেলা আম? নাও হতে পারে, উনি চিন্তা করেন যে নাও হতে পারে। এদিকে উনি তো পঞ্চগড়ে আছেন। তখন অন্য লোকরা জিজ্ঞেস করছে আপনি কার বাড়িতে যাবেন। বিশেষ করে শুরুতেই কিন্তু ওনাকে জিজ্ঞেস করেছিলেন আর কি, গ্রামের লোকজন তো একে অন্যকে জিজ্ঞেস করে আপনি কোন বাড়িতে যাবেন, কোন বাড়ির আত্মীয়। তো তখন উনি যখন ওই নাম বলেছিলেন তখন সবাই অবাক হয় যে হ্যাঁ ইনি তো ঢাকায় থাকেন এবং খুব নাম করা একজন রাজনীতিবিদ, পেপার পত্রিকায় তার নাম আমরা পড়েছি। ওই সময় তো আর আসলে এরকম টেলিভিশন এতটা ছিল না, বিটিভি ছিল তখন, আর এরকম স্যাটেলাইট টেলিভিশন গুলো তো বা টিভি চ্যানেল গুলো তো এরকম ছিল না, ডিশ সংযোগ ছিল না।
তখন লোকজন বলে যে ঠিক আছে, আপনাকে টেলিফোন যেখানে আছে সেইখানে গিয়ে যোগাযোগ করতে হবে। তারা ওখানে উপজেলা একটা অফিসে নিয়ে যান যেখানে টেলিফোন সংযোগ ছিল। তো টেলিফোন গাইড দেখে ঢাকার ওই রাজনীতিবিদের বাড়ির ফোন নাম্বারটি, মানে টেলিফোন নাম্বারটি বের করে সেই ফোন থেকে ওই বাড়িতে ফোন দেয়। ফোন দেওয়ার পর বাড়ির লোকজন অবাক হয়ে যায়, তুমি রাতের বেলা ঘুমালা, তুমি পঞ্চগড় গেলা কিভাবে, এও কি সম্ভব? তিনি বলেন, হ্যাঁ, গরুকে দাবড়াতে দাবড়াতে পঞ্চগড় চলে আসছি। বাড়ির লোকজন বিশ্বাসই করে না যেটা পঞ্চগড়, এটা কিভাবে সম্ভব। তখন ওই পাশের যেই মানে লোক ছিল ওই অফিসের, বলে তুমি তার কাছে যাও, আমি তার সাথে কথা বলবো। সে বলে, হ্যাঁ, এটা পঞ্চগড়। ওই লোক পঞ্চগড় ভাষায় কথা বলছে এবং সত্যি টেলিফোন এক্সচেঞ্জে তারা যোগাযোগ করে দেখা গেল, মানে তারা দেখে যে এই ফোনটি আসলে পঞ্চগড় থেকে এসেছিল। ওই সময়টাতে আসলে টেলিফোন ব্যবস্থা কিন্তু এরকম ডিজিটালাইজড হয়নি আমার জানা মতে, মানে কিছু কিছু জায়গায় ডিজিটালাইজড হলে সব জায়গায় হয়নি। তখন এক জেলার সাথে আরেক জেলায় কথা বলতে গেলে এরকম কানেক্ট করতে হতো ম্যানুয়ালি। তো তখন টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে তারা জানতে পারে সত্যি এই কলটা পঞ্চগড় থেকে এসেছে। কি আর করা, দ্রুত ঢাকা থেকে একটি ছোট্ট ট্রাক নিয়ে কয়েকজন রওনা দেয় এবং তারা পঞ্চগড় গিয়ে পৌঁছায়। ঈদের তখন কিন্তু মাত্র 2 দিন বাকি, এমন একটা সময় ঘটনা ঘটেছে। পঞ্চগড় গিয়ে পৌঁছানোর পর সত্যি দেখে সে পঞ্চগড় আছে এবং গরুটি নিয়ে আসে। তাই সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়। তারা যখন বাড়িতে মানে ফিরছিল, এর মধ্যেই ওই যে রাজনীতিবিদের যিনি বাবা, তিনি ওই তার ছেলে রাজনীতিবিদকে বলেন যে, বাবা, এই গরুটি কোরবানি দেওয়ার দরকার নাই, তুমি আবার গাবতলীর হাটে যাও, তোমার সামর্থ্যের মধ্যে যেটা ভালো মনে হয়, দামাদামি তো করবা, কিন্তু ওইভাবে বেশি দামে কিনতে হবে এমন কোনো কথা নেই, যেটা ভালো মনে হয় সেরকম একটা গরু কিনে নিয়ে আসো। তো সত্যি যান এবং একটা গরু কিনেও নিয়ে আসেন এবং মানে ঈদের দিন সকালবেলা ওই পরবর্তীতে কিনে নিয়ে আসা গরুটি কুরবানি দেওয়া হয়। আর ওই যে আগের যে গরুটি বাড়িতে নিয়ে আসা হয় ওটা বেঁধে রাখা হয়। বেঁধে রাখার পর মানে সকালবেলা ওই লোকটি, মানে যিনি ওই রাজনীতিবিদের বাবা, তিনি তার ছেলে ওই রাজনীতিবিদকে বলেন যে এই গরুটি যত দ্রুত সম্ভব তুমি নিয়ে যাও এবং সুন্দরবনে এটা ছেড়ে দাও। কেন সুন্দরবনে ছাড়তে হবে কেন? কিন্তু বাঘে খেয়ে ফেলবে। বলে বাঘে খাক, শিয়ালে খাক, নেকড়েতে খাক, হায়নাতে খাক, বা যাই কিছু হোক না কেন, গরুটি অবশ্যই অবশ্যই সুন্দরবনে ছেড়ে দিতে হবে। এখন বাবা এত কিছু রাখে কেন সুন্দরবনের কথা বলবে, এটা তার ছেলের মানে মাথায় ঢুকছে না। যাই হোক, যেহেতু বাবা নির্দেশ করেছেন সেই ব্যবস্থাই নেওয়া হলো। কয়েকজন লোককে দিয়ে আবার ট্রাকে করে প্রয়োজনীয় রসদ সামগ্রী গরুর জন্য দিয়ে সেটা সুন্দরবনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারা এই গরুটি খুলনায় নিয়ে যান। খুলনা থেকে ওখানে বন বিভাগের কিছু কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। বন বিভাগের কর্মকর্তারা অবাক হন যে গরু তো আসলে সুন্দরবনে এরকম, সে তো সুন্দরবনের প্রাণী না, তো একে ছেড়ে দিলে তো বাঘে খেয়ে ফেলবে। বলে যে এটা আপনারা সুন্দরবনে ছেড়ে দেবেন। যেহেতু ওই মানে নাম করে একজন পলিটিশিয়ান উনি এটা পাঠিয়েছেন এবং তারা যোগাযোগ করে নিশ্চিত হন ওই পলিটিশিয়ানের সাথে যে হ্যাঁ আসলে এটা পলিটিশিয়ানেরই নির্দেশ যে এরকম একটা অদ্ভুত কিছু ঘটনার প্রেক্ষাপটে গরুটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হোক। যাই হোক, তারা তাদের কাজ করে ছেড়ে দেয়, কিন্তু এরপরে ওই গরুর ভাগ্যে কি হয়েছে না হয়েছে কেউ সেটা দেখতে চায়নি। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার বেশ কিছু বিষয় বাকি রয়েছে। সেটি হলো ওই রাজনীতিবিদের বাবা, তিনি ওই রাজনীতিবিদকে বলেন যে টানা বেশ কিছু রাত আমি স্বপ্নে আমি দেখেছি যে ওই গরুটি আমার কাছে এসে কান্নাকাটি করছে এবং কোন একটা অবয়ব আমাকে বলছে এই গরুটি কুরবানি দিস না, একে ছেড়ে দে। তো উনি বৃদ্ধ মানুষ ছিলেন, রাত্রে স্বপ্ন কি দেখতেন সকালে উঠে অনেক ক্ষেত্রে ভুলে যেতেন। কাউকে যে কিছু বলবেন এটি তার মাথায় ছিল না। এরকম টানা উনি স্বপ্ন দেখছিলেন কিন্তু উনি বুঝতে পারছিলেন না, সকালে উঠে কিছু বলতেও পারছিলেন না। মানে বিষয়টা আসলে মানে উনি অস্বাভাবিকভাবে নেননি। আর মুরব্বী মানুষ ছিল, ভুলে যেতেন খুব দ্রুত সবকিছু। তখন
ওনার মানে এই ঘটনাটা যখন ঘটছিল এর মধ্যে দিয়ে কিন্তু ওই গরু মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিল, আবার পরে পাওয়া যাচ্ছিল। এর মাধ্যম দিয়ে আসলে তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে এই গরু রিলেটেড মানে ব্যাপারগুলোতে সমস্যা রয়েছে, কিন্তু তারপরে ওনার মনে পড়ছিল না। মূলত এর পরেই ওই গরুটি হারিয়ে যায়। আর মূল যে কারণ এই গরুটির যে এত সমস্যা সেটা হলো যে এই গরুটি মূলত ওই সুন্দরবন এলাকারই আশেপাশের কোন একটি জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল একজন ব্যাপারী। উনি কিনেছিলেন কোন এক গৃহস্থের কাছ থেকে। ওই গৃহস্থ এই গরুটাকে পেলে পুষে বড় করেছিলেন বিক্রির জন্য, কুরবানি ঈদের জন্য আর কি। তো ওই গৃহস্থ কি কাজ করেছিলেন, তিনি একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে গিয়ে বলেন যে আমার গরুটি তো এমনি অনেক তাজা, মানে সুস্থ স্বাভাবিক, কিন্তু এই গরুটি নড়াচড়া করে কম। যদি এই গরুটি মানে হাটে নিয়ে গেলে বেশ মানে তাগড়া তেজস্বী ভাব দেখায় তাহলে দাম ভালো পাওয়া যাবে, কিন্তু এরকম যদি চুপ হয়ে বসে থাকে সবাই মনে করবে এই গরুটির কোনো অসুখ আছে, তাহলে কেউ কিনবে না। তখন তান্ত্রিক বলে কোনো সমস্যা নেই, আমার অধীনে থাকা একটা জিনকে আমি এর মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। ও ভিতরে থেকে ওই গরুটির মধ্যে এক ধরনের শক্তি সঞ্চার করবে, দৌড়ঝাঁপ করার চেষ্টা করবে, নড়াচড়া করবে, যাতে করে দেখা যায় যে সে খুব মানে শক্তিশালী। তো এর বিনিময়ে তান্ত্রিককে কিছু টাকা পয়সা দেয় এবং তান্ত্রিক বলে যে কুরবানি ঈদের দিন সকাল পর্যন্ত এই জিনটি এর মধ্যে থাকবে, কিন্তু এরপরে বের হয়ে যাবে এবং আমি তাকে বের করে নিয়ে আসবো, আমি ছাড়া ওই জিনটাকে আবার কেউ বের করতে পারবে না। আর কুরবানি ঈদের দিন সকালবেলাই বা ভোরবেলাতে এই জিনটাকে বের করে ফেলা হবে, তা না হলে যদি এই জিনটা থাকা অবস্থায় গরুকে কুরবানি দেওয়া হয় তাহলে জিনটাও মারা যাবে। এখন সমস্যা হলো যে একজন হুজুরের কাছে গিয়েছিলেন ওই যে ওই রাজনীতিবিদের বাবা, সেই হুজুর পরবর্তীতে এই বিষয়গুলো বলেন এবং মানে মূল যে ব্যাপারটা কাজ করে মানে সমস্যাটা প্রকট হওয়ার পিছনে, সেটা হলো যে ওই গরুটি কিনে আনার মোটামুটি 2-3 দিন পরেই ওই যে তান্ত্রিক, সে তো অনেক বয়স ছিল, সে স্বাভাবিকভাবে মারা যায়। এখন সে যখন মারা গিয়েছে তখন সমস্যাটার সূত্রপাত হয়, মূলত মানে বিষয়টা প্রকট আকার ধারণ করে। সেটা হলো ওই যে রাজনীতিবিদ যিনি যেই গরুটি কিনেছিলেন, এখন ওই গরুটির মধ্যে যে জিন চালান করেছিল যে তান্ত্রিক, ওই তান্ত্রিকই শুধু ওই গরুর মধ্যে থাকা জিনটিকে বের করতে পারত, এছাড়া অন্য কেউ ওই বিষয়টি সলভ করার কোনো পদ্ধতি জানতেন না। এখন যেহেতু ওই তান্ত্রিক মারা গেছে তখন কি ভয়ানক অবস্থা হবে, তখন তো ওই জিনটি আর বের হতে পারছে না। এখন ওই জিনের যে আত্মীয় স্বজন তারাও তো ওই জিনটির বিষয়ে খুব ওরিড, এখন কি হবে। সমস্যা একটাই, একে কুরবানি দিতে দেওয়া যাবে না, যার কারণে এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। এবং শেষ পর্যন্ত যখন দেখা গেল কোনো উপায় নেই, তখন এই গরুটিকে ওই দুষ্টু জিন বলবো না, আসলে জানি না তারা দুষ্টু ছিল না ভালো ছিল, দুষ্টু তো ওই তান্ত্রিক ছিল আর কি। তো তারা ওই গরুটিকে গেটের বাইরে কোনোভাবে বের করে নিয়ে আসে এবং ওই গরুটির উপর তারা যে কোনো শক্তি প্রয়োগ করে ওই জিনটাকে বের করে নিয়ে আসবে এই উপায় তাদের ছিল না, কিন্তু তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছিল যে যেন ওই জিনটি বের হতে পারে বা কোনো একটা সমাধান হতে পারে। তো এই কাজগুলো মূলত ওই জিনের আত্মীয় স্বজনরা করছিল। এবং সে যখন বের হয়ে যায় তখন ওই যে ওই লোকটি বাড়ির যে আরেকজন পাহারাদার যিনি গরুর দায়িত্বে ছিলেন, সে বুঝে ফেলে যে গরু পাওয়া যাচ্ছে না, তখন সে গেট খুলে যখন বাইরে বের হয়েছে তখন সে গরুটি দেখতে পায়। আর যখন তার নজর একবার পড়ে গেছে, দুষ্টু জিনেরা, বারবার দুষ্টু বলছি কারণ আমরা সবসময় দুষ্টু জিনি বলে থাকি, ওই জিনেরা তখন ওই গরুটিকে তার চোখে আড়াল করতে পারছিল না, কিন্তু ওই গরুটিকে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিভিন্ন ভাবে, কিন্তু গরুর পেছন পেছন থাকার কারণে কোনো না কোনো ভাবে ওই লোকটিও ওই মায়াজালে পড়ে এক মানে টাইম ট্রাভেলের মতো এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছিল দ্রুত। এটা কিভাবে সম্ভব হয়েছে এটা হয়তো ওই জিনেরাই বলতে পারবে, আমরা বলতে পারবো না। আর প্রথম যেইবার ঘটনাগুলো ঘটেছিল তখন ওই গরুটিকে তারা অদৃশ্য করেছিল, কিন্তু তখনও গেটের বাইরে নিয়ে যাওয়ার আগেই সে বুঝতে পেরেছিল যে গরুটি
এখন আর নেই গো। আর এই কারণে সে যখন মানে খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, জিনরা তাদের রিচুয়ালের মাধ্যমে ওই গরুটিকে দেয়াল টপকাতে পারেনি। এজন্য প্রথম কয়েকবার তারা ব্যর্থ হয়। থার্ড টাইম যখন দুইজন পাহারায় বসায় তখন তারা কোনোভাবেই সেটা করতে পারেনি। পরবর্তী যখন আবার পাহারায় আসে তখন তারা যে কোনো মূল্যে এই কাজটি করতে সক্ষম হয় এবং করেও, কিন্তু ওই পাহারাদার দেখে ফেলার কারণে এবং বাইরে বের হওয়ার কারণে তারা এই সমস্যার সমাধান করতে পারছিল না। এবং ভয় ভীতি দেখে, যেমন ওই কালভার্টের উপরে বিশাল আকৃতির পা, লম্বা পা, তারপরে বট গাছের উপর থেকে পা ঝুলিয়ে বসে থাকা ভয়ানক চেহারার একটি জিনের সুরত ধরে তাকে বলা হচ্ছিল বা ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরও সে ভয় পাচ্ছিল না। বইটিকে ধরে ফেলে এবং তারপরের ঘটনা তো আমরা জানি। এটি ওই রাজনীতিবিদের বাবা পরে এক হুজুরের কাছ থেকে জানতে পারেন যে এই হলো ছিল মানে ঘটনা। তো গরুটি সুন্দরবনে ছেড়ে দেওয়ার পর গরুর ভাগ্যে কি হয়েছে, ওই জিনটি বের হতে আদৌ পেরেছিল কিনা তা কেউ বলতে পারে না। ওই রাজনীতিবিদের মানে বাবা উনি মারা গিয়েছিলেন, আর ওই রাজনীতিবিদও 2004 কি 5 সালের দিকে উনি স্বাভাবিকভাবে মারা যান। তারও বয়স হয়েছিল, কিন্তু উনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, গরুকে আসলে মানে তাগড়া দেখানোর জন্য বা তাকে শক্তিশালী দেখানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করে তার মধ্যে জিন ঢুকিয়ে এটি গরুর হাটে নিয়ে যাওয়া মানে সম্ভব, এটি এই ঘটনা আমি না শুনলে আমি এটা জানতে পারতাম না।